করি বুঝতে পারছেন। আর পাশাপাশি আপনারা অ্যামোক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক খেতে পারেন এর সাথে, যেমন ফাইমোক্সিল অথবা মক্সিল অথবা টাইসিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই দেখছেন, দেশ থেকে, প্রবাস থেকে, দূর দূরান্ত থেকে, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা কিছু কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর আপনাদের সামান্যটুকু যদি উপকার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। প্রিয় দর্শক, আমরা যদি একটু সাবধান থাকি, সচেতন থাকি, তাহলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে আমরা বাঁচতে পারি। তাই আসুন আমরা সকলেই সতর্ক থাকি, সাবধান থাকি এবং নিজেকে কিভাবে সুস্থ রাখবো এবং পরিবেশকে কিভাবে সুস্থ রাখবো, পরিবারের অন্যান্য মানুষগুলো কিভাবে সুস্থ থাকবে, তাহলে আমাদের দেশ সুস্থ থাকবে। এই জন্য আপনাদের জন্যই, আপনাদের উদ্দেশ্যে এই টিপসগুলো করা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা সামনে ভবিষ্যতে আপনাদের নিয়ে আরও কাজ করতে আগ্রহ পাব। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে। ইনফ্লুয়েঞ্জার ব্যাপারে আমরা কথা বলবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস নামক এক প্রকারের জীবাণু দ্বারা ইনফ্লুয়েঞ্জা রোগ হয়। ইহা সংক্রামক ব্যাধি। রোগ জীবাণু শরীরে প্রবেশ করিলে গা মেজমেজ করে এবং শরীরে ব্যথা হয়। হাত পা গা সমস্ত শরীর ইত্যাদি ব্যথা হয়। অনেক সময় ইহা মহামারী আকারে দেখা যায়। সর্দি জ্বরের জন্য ইনফ্লুয়েঞ্জাতেও কাশি থাকে এবং নাক দিয়ে পানি পড়ে। এই রোগে রোগীর হৃৎপিণ্ড এবং শরীর দ্রুত দুর্বল হয়। ইহা মহামারী আকারে দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখতে হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিকে আলাদা ঘরে রাখতে হয়, যাতে করে রোগের বিস্তৃতি না ঘটে। কখনো কখনো এই রোগের সঙ্গে পেটের গন্ডগোল দেখা দেয়। উদরাময়, ডায়রিয়া, পাতলা পায়খানা হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে এবং বুক ধড়ফড় করা এই উপসর্গগুলো দেখা দিতে পারে। এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কারণ এই রোগের ভাইরাসদেরকে মারা সম্ভব হয় না। তাই কমসে কম 1 সপ্তাহের মতো ভুগতে হয়। আর এই রোগের জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হয়। আর তাছাড়া অ্যান্টিবায়োটিকের পাশাপাশি রোগীর অন্যান্য যে লক্ষণগুলো আছে, অন্যান্য লক্ষণগুলো দেখে ওই লক্ষণ অনুযায়ী রোগীকে চিকিৎসা দিতে হয়। যেমন সর্দি কাশি হওয়া, বমি হওয়া, জ্বর হওয়া, এই লক্ষণগুলো থাকে। তো রোগের বিশেষ কিছু লক্ষণের কথা বলা হয়েছে। 1 নং বলা হয়েছে হঠাৎ করে অস্বাচ্ছন্দ্য বোধ হয় এবং মাথায় ব্যথা হয়। 2 নং সমস্ত শরীরে ব্যথা হয়। 3 নং ক্ষুধা মন্দা, বমি বমি ভাব এবং কখনো বমি হয়। আর শীতে কাঁপুনি ধরে, অনেক সময় কাঁপুনি দিয়া জ্বর আসে। 4 নং জ্বর 104 ডিগ্রি পর্যন্ত হয় এবং শীতে কাঁপুনি ধরে, অনেক সময় কাঁপুনি দিয়া কম্পন দিয়া জ্বর আসে। 5 নং টালু, টনসিল অস্বাভাবিকভাবে রক্ত সঞ্চয়ের জন্য অসুস্থ হইতে পারে। 6 কাশি হয়, অনুৎপাদিত কাশি হয় এবং শ্রুতি কটু হইতে পারে। 7 জটিল অবস্থার সৃষ্টি হইতে পারে, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হইতে পারে।
আর ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীর চেহারা লাল হয়, অর্থাৎ মুখ লাল হয় এবং রোগী খুব দুর্বল হয়। বন্ধুরা, আমাদের দেশে যে ইনফ্লুয়েঞ্জা হয়, এই ইনফ্লুয়েঞ্জার মধ্যে 3টি লক্ষণ দেখা যায়, বিশেষ 3টি লক্ষণ। 1 নং বলা হয়েছে যে জ্বর সংক্রান্ত লক্ষণ। ইহার প্রধান লক্ষণ হলো জ্বর এবং তা হঠাৎ আরম্ভ হয়। ইহার প্রাথমিক অবস্থায় মাথা ব্যথা হয় এবং সমস্ত শরীরে ব্যথা হয়। শীত শীত অনুভব করে এবং কম্পন দিয়ে জ্বর আসে। জ্বরের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি হয় আর প্রায় সপ্তাহখানেক এই জ্বর থাকে। 2 নম্বরে বলা হয়েছে যে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত। এই ধরনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীর জ্বর বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি রোগী দুর্বল হয়। কাশি অত্যাধিক বৃদ্ধি পায় এবং শ্বাস প্রশ্বাস বাড়ে। কাশের জন্য বুকে ব্যথা হইতে পারে। সময়মতো চিকিৎসা না হইলে ধীরে ধীরে রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হইতে পারে। 3 নং বলা হয়েছে কঠিন আকারের ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা যখন মহামারী আকারে দেখা দেয় তখন এই ধরনের রোগী দেখা যায়। এই ধরনের রোগী অল্প সময়ের মধ্যে রোগীর কোলাপস হয়, অর্থাৎ রোগীর শরীর ঠান্ডা হয়ে আসে, সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসে। ইনফ্লুয়েঞ্জার পর অন্যান্য বহুবিধ রোগের উপসর্গ দেখা দিতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা অতি জরুরি। উপদেশ: রোগ যাহাতে ব্যাপক আকারে বিস্তার লাভ না করে সেজন্য রোগীকে আলাদা ঘরে রাখা উত্তম। চিকিৎসা: এই রোগের লক্ষণগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তারখানায় যোগাযোগ করবেন এবং রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা নেবেন অথবা পল্লী চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি কারো ডাক্তার অথবা পল্লী চিকিৎসক অনেক দূরে হয় তো প্রাথমিক অবস্থায় আপনারা যে ওষুধগুলো খেতে পারেন সেগুলো আমরা সামান্য আকারে বলবো যাতে আপনাদের উপকার আসে। আপনারা 1 নম্বরে নাফা এক্সট্রা অথবা এপিএ অথবা টামেন 500 mg ট্যাবলেট বড়দের জন্য 1টি করে দিনে 3 বার খেতে পারেন। উচ্চ হাই ফিভারের জন্য অনেক সময় পেট গরম হয়ে অনেক সময় বমি হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাভোমিন ট্যাবলেট অথবা স্টেমিটিল ট্যাবলেট এই ওষুধগুলো আপনারা খাবারের আধা ঘন্টা পূর্বে খাবেন, 1টি করে দিনে 3 বার, তাহলে বমি হওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া শিশুদের জন্য আপনারা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে চিকিৎসা করতে পারেন। আর প্রাথমিক অবস্থায় আপনারা এপিএ, নাপা এক্সট্রা অথবা টামেন এই জাতীয় সিরাপগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 6 থেকে 1 বছরের বয়স হলে তাদের জন্য আধা চামচ করে দিনে 3 বার, আর 2 থেকে 4 বছর বয়স হলে 1 চামচ করে দিনে 3 বার, 5 থেকে 7 বছর বয়স হলে 2 চামচ করে দিনে 3 বার অথবা রোগের গুরুত্ব অনুযায়ী 3 চামচ করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। তাছাড়া অত্যাধিক জ্বরের জন্য আপনারা সাপোজিটরি ব্যবহার করতে পারেন। এপিএ সাপোজিটরি বড়দের জন্য 250 mg একটি সাপোজিটরি মলদ্বারে ব্যবহার করতে হবে। জ্বর কমে গেলে ব্যবহার করা যাবে না। জ্বরের জন্য মলদ্বারে ব্যবহার করতে পারেন, জ্বর কমে গেলে ব্যবহারের প্রয়োজন নেই। তাছাড়া অত্যাধিক সর্দি এবং কাশির জন্য নাক দিয়ে পানি পড়ে, প্রচুর পরিমাণে যদি নাক থেকে পানি পড়ে সর্দি কাশির জন্য আপনারা ব্যবহার করতে পারেন হিস্টামিন জাতীয় যে কোনো ওষুধ, যেমন পেনারগান অথবা প্রোমারগান ট্যাবলেট 10 mg 1টি করে দিনে 3 বার বড়দের জন্য। আর শিশুদের জন্য এই জাতীয় সিরাপ আছে, ওই সিরাপ আপনারা ব্যবহার করতে পারেন। 6 মাসের নিচে কোনো শিশুদেরকে দেওয়া যাবে না। 6 থেকে 1 বছরের বয়স হলে আধা চামচ করে দিনে 3 বার, 2 থেকে 4 বছরের বয়স হলে 1 চামচ করে দিনে 3 বার এবং 5 থেকে 7 বছর বয়স হইলে 2 চামচ করে দিনে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা দিতে পারেন। আর যাদের সর্দি জমে যায়, সর্দি বসে যায়, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এদের ক্ষেত্রে আপনারা
ড্রপ ব্যবহার করতে পারেন, নবীন অথবা এন্ট্রাজল ড্রপ ব্যবহার করতে পারেন 2 থেকে 3 ফোঁটা করে দিনে 3 বার, অথবা টিনচার বেনজোইন অথবা মেন্থলের গ্যাস টানতে পারেন। 1 পোয়া পানির মধ্যে 3 থেকে 4টি মেন্থলের দানা দিয়ে এটাকে ফুটিয়ে তারপর নাক দিয়ে যখন ফুটানোর পর যখন ভাপ উঠবে, গরম পানির ভাপ যখন উঠবে, তখন ওই ভাপটা নাক দিয়ে টেনে নেবেন, তাহলে নাকের ভিতরে যত জমা ময়লা আছে বাইর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর পাশাপাশি আপনারা অ্যামোক্সিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক খেতে পারেন এর সাথে, যেমন ফাইমোক্সিল অথবা মক্সিল অথবা টাইসিল। এই সিরাপগুলো শিশুদের জন্য সিরাপগুলো দেওয়া যায়। 6 মাসের নিচে দেওয়া যাবে না, 6 মাসের উপরে যারা 1 বছর পর্যন্ত বয়স তাদের জন্য আধা চামচ করে দিনে 3 বার, 2 থেকে 4 বছর বয়স হইলে 1 চামচ করে দিনে 3 বার, এবং 5 থেকে 7 বছর 8 বছর বয়সের মধ্যে 2 চামচ করে দিনে 3 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই সিরাপগুলো বাচ্চাদেরকে দিতে পারেন 5 থেকে 7 দিন। আর বড়দের জন্য ফাইমোক্সিল অথবা মক্সিলিন অথবা টাইসিল এই ওষুধগুলো 500 mg ট্যাবলেট একটি করে দিনে 3 বার খেতে পারেন। 5 থেকে 7 দিন খেতে হবে। তবে সবচাইতে আপনাদের জন্য উত্তম আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনাদের জ্বর দেখেই শরীরের টেম্পারেচার মেপে আপনাদেরকে ওষুধ দিবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো আপনারা কখনো গ্রহণ করবেন না। রোগীর জন্য কিছু পথ্য এবং আনুষঙ্গিক কথা, যেমন অত্যাধিক জ্বরের জন্য রোগীর মাথার মধ্যে ঠান্ডা পানি দিতে হবে, অথবা আইস ব্যাগ দিলে ভালো হয়, অথবা ঠান্ডা টাওয়েল দিয়ে সমস্ত শরীর মুছে দিলে দ্রুত জ্বর কমে যাবে। আর রোগীকে লেবুর শরবত খাইতে দিবেন। লেবুর শরবত খাওয়া রোগীর জন্য খুবই উপকারী। এবং গলার মধ্যে যদি খুসখুসানি থাকে তাহলে উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে তারপর দিনে 3 থেকে 4 বার কুলকুচা করলেও ভালো ফল পাওয়া যায়, উপকার পাওয়া যায়। তাছাড়া রোগীকে প্রচুর পরিমাণে আপনারা শরবত বা পানি এগুলি খাইতে দিতে পারেন, এবং রবিনসন বালি রোগীকে খেতে দিতে পারেন, সাগু খেতে দিতে পারেন। আশা করি আপনাদের এই কথাগুলো উপকারে আসবে, এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনাদের নিকটে সহজে পৌঁছতে পারে। আপনাদের যদি সামান্যটুকু উপকার করতে পারি এটাই আমার নিজের জন্য ধন্য বলে মনে করব। সুতরাং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।